ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আবার চলে এসেছে ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর কালকে কিন্তু বিশাল বড় একটা দিন, কারণ কালকে কিন্তু আনওয়ারের কেস নিয়ে বসছে পিএসসি, তার সাথে আরো অনেকগুলো কেস আছে, কিন্তু আনওয়ারেরটাই কিন্তু এখন মেন নজরে থাকবে পুরো ইন্ডিয়ান ফুটবলের। কারণ এরকম কিন্তু ইন্ডিয়ান ফুটবলের লাস্ট কবে ঘটেছে সেটা কারো জানা নেই, কিন্তু এই যে ঘটছে। আর যেহেতু দুই প্রধান ইনভলভ আছে, মানে ডাইরেক্টলি এক প্রধান ইনভলভ নেই, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আছে। আর মেনলি কেসটা কিন্তু মোহনবাগান, দিল্লি এফসি আর আনোয়ার আলীর মধ্যে, সেটার ডিসিশন কিন্তু কালকে আসতে পারে। আর সেই ডিসিশনের পরে কিন্তু অনেক রকমের সাইনিং হতে পারে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেই কিন্তু ওই ডিসিশনটার জন্য বসে আছে, কারণ ওই ডিসিশনটার উপর কিন্তু কিছু সাইনিং ডিপেন্ড করবে। তো কালকে 2 তারিখ, মোটামুটি ধরে নিলে আরো 29 দিন 28 দিন কিন্তু বাকি থাকবে ট্রান্সফার উইন্ডো, সামার ট্রান্সফার উইন্ডোতে। তো সেই জায়গা থেকে কিন্তু টিম আরো স্ট্রং করে গড়ে নিতে পারবে কালকের ডিসিশনের পরে। তো সেই সবে তো আসবোই, তাছাড়া অনেক ফুটবলারের আপডেট আছে যাদেরকে কিন্তু এখন অ্যাপ্রোচ করে রেখেছে। মোহনবাগানের সোয়াব ডিল নিয়ে অনেকেই জানতে চাইছে, যতদূর আপডেট আছে সবকিছু শেয়ার করবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, আর বেল আইকনটাও টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে ইস্ট বেঙ্গলের কিছু আপডেট দিয়েই শুরু করি। তো যেটা বললাম যে আনওয়ারের সাইনিংটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, মানে আনওয়ার কোন দিকে যাবে, আনওয়ারকে কি মোহনবাগানকে রিলিজ করে দিতে হবে, আনওয়ার কি 6 মাসের ব্যান খাবে, নাকি আনওয়ার কোনো রকম ব্যান না খেয়ে রিলিজ হয়ে যাবে, নাকি আনওয়ারকে মোহনবাগানেই খেলতে হবে। এইটা এই ডিসিশনগুলো কিন্তু আসতে পারে। তো কোন দিকে ডিসিশনটা যাচ্ছে তার উপর কিন্তু অনেকগুলো সাইনিং ডিপেন্ড করছে। যেমন প্রীতম কোটালের একটা সোয়াব ডিল শুনেছিলে যে মোহনবাগানের একজন প্লেয়ার কিন্তু বেরোতে পারে, যে হয়তো খুব মানে ইম্পর্টেন্ট পার্ট না মোহনবাগানের, সেরকম একজন প্লেয়ার কিন্তু বেরোতে পারে, তার জায়গায় কিন্তু প্রীতম কোটাল আসতে পারে। এই ডিলটা তো শুনেই ছিলে, এটাও কিন্তু আনোয়ারের ডিলটার উপরেই ডিপেন্ড করছে, কারণ আনোয়ার চলে এলে কিন্তু সেখানে একটা সেন্টার ব্যাক অলরেডি হয়ে যাবে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল অ্যালেক্স হাজির কথা দেখেছো, পুরো ধামাচাপা পড়ে গেছে এই জন্যই কিন্তু, কারণ ওই দিকে কিন্তু এখন আর এগোচ্ছে না, মানে ওইটা যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থেমে আছে, এগোচ্ছে না। কারণ আনোয়ারের দিকে এদিক থেকেও ইস্ট বেঙ্গল তাকিয়ে আছে যে আনোয়ারকে যদি নেওয়া যায়, এবার যদি না নিতে পারে বা 6 মাসের ব্যান খায় ইস্ট বেঙ্গলে আসার আগে, তো সেই জায়গা থেকে কিন্তু চেষ্টা করবে আবার অ্যালেক্স হাজিকে। কিন্তু অ্যালেক্স হাজি কিন্তু ওই জন্যই এখন স্থগিত বলতে গেলে, কিছুদিন বাদে আবার কিন্তু এদের নিয়ে কথাবার্তা শুনতে পাবে। নেক্সট 2-3 দিনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। এবার বাকি প্লেয়ারদের কথা বলি। রাহুল কেপির কথা সবাই জিজ্ঞেস করছো, কেরালা থেকে রাহুল কেপি বেরোতে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে। রাহুল কেপিকে নাকি ইস্ট বেঙ্গল অফার করেছে সেরকমও শোনা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো ইস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলো উইঙ্গার আছে, রাহুল কেপিকে নিয়ে সেরকম একটা সুবিধা হবে কি হবে না সেটা কিন্তু ডাউটফুল। কিন্তু কোচ যদি চায় রাহুল কেপিকে কিন্তু নিতেই পারে, কারণ রাহুল কেপি কিন্তু কেরালা থেকে বেরোবে এরকমই করছে। কারণ কেরালা থেকে দেখেছো, কেরালার থেকে যাকে চায় দুই প্রধান তাকেই কিন্তু দিয়ে দেওয়া হয়। তো রাহুল কেপিকে চাইলে কিন্তু অবশ্যই রাহুল কেপি ডিলটা কিন্তু হতে পারে। যা শোনা যাচ্ছে এখন আশেপাশে নাকি অনেক দূর রাহুল কেপির সাথে কথা হয়েছে, এবার দেখা যাক কি হয়। আর হেক্টর ইউজ থেকে নিয়ে অনেকজনে জিজ্ঞেস করছিলে যে হেক্টর ইউজের কি হলো, হেক্টর ইউজের সাইনিং হয়ে গেছে। যা শোনা যাচ্ছে হেক্টর ইউজের সাথে নাকি সবকিছুই হয়ে গেছে, এই নেক্সট 1-2 দিনের মধ্যে নাকি সেই অ্যানাউন্সমেন্টটাও হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গলের 6th ফরেনারের। এগুলো তো হলো, এবার হলো বাকি যাদের ওপর ইস্ট বেঙ্গলের নজর। এখন কিন্তু 3 জন এমন প্লেয়ার আছে যাদের ওপর ইস্ট বেঙ্গলের নজর আছে, আর সেই একজনের কথা বলে দিলাম, রাহুল কেপির কথা তো বললাম যে হতে পারে, অ্যালেক্স হাজির কথাও তোমাদের বলে দিলাম। এবার হলো বাকি দুজনেই কিন্তু সাইড ব্যাক, দুজনেই খুবই ভালো প্লেয়ার, খুব এক্সাইটিং প্লেয়ার বলতে গেলে, আর দুজনেই কিন্তু ইয়াং প্লেয়ার। একজন তার মধ্যে বিঘ্নেশের জানো যে হায়দ্রাবাদের সাথে কন্ট্রাক্ট আছে, কিন্তু হায়দ্রাবাদ যেহেতু নন পেমেন্ট অফ ফিজ হয়েছে বা নন পেমেন্ট অফ ডিউজ হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিঘ্নেশও পিএসসির কাছে অলরেডি লিখে দিয়েছে আইএফএম এর কাছে। তো সেই কেসটাও কিন্তু পিএসসির কাছে অবশ্যই যাবে, কিন্তু এই হিয়ারিং এ, মানে কালকের হিয়ারিং এ কিন্তু বিঘ্নেশেরটা যাচ্ছে না, বিঘ্নেশেরটা কিন্তু তারপরে যাবে। তো সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ পিএসসি যদি ওকে সবকিছু থেকে ক্লিয়ার করে দেয়, তো সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারে। আর পিএসসি যদি সবকিছু থেকে ক্লিয়ার করে দেয়, সেই জায়গা থেকে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে হায়দ্রাবাদের সাথে, মানে বিঘ্নেশকে কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারে। আর বাকি অন্য কিছু যদি হয়, যদি তার আগেই হায়দ্রাবাদ ওকে ছেড়ে দিতে রাজি হয়, বা যদি গোল্ডেন হ্যান্ডশেক হয়ে যায় প্লেয়ার আর টিমের মধ্যে, তাহলে তো আরো সহজ হয়ে যাবে। কিন্তু বিঘ্নেশেরটা কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটাই এগিয়ে আছে, যদি পিএসসি একদম ক্লিয়ার করে দেয় বা যদি টিম ছেড়ে দেয় নিজের থেকে, সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গলে বিঘ্নেশ আসতে পারে। ওই পজিশনটাই কিন্তু বলতে গেলে ইস্ট বেঙ্গলের উইক আছে, কারণ আগের দিনও যারা খেলা দেখেছো, ডুরান্ডের ম্যাচটা খুবই একটা উইক টিম, তাদের সাথেও কিন্তু দেখেছো ডিফেন্সে কিন্তু স্ট্রাগল করেছে, কারণ একটাই অ্যাটাক গেছে, ওখানে কিন্তু কেউ আটকায়নি, আর সেটার থেকে কিন্তু ইস্ট বেঙ্গল গোল খেয়েছে। তো সেই জায়গা থেকে বিঘ্নেশ যদি চলে আসে, সে এরা
খুব ভালো সাইনিং, মানে ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিংস কিন্তু হতে পারে। তো বিঘ্নেশেরটার জন্য তো অপেক্ষা করতে হবে। রানওয়ালিটা দেখলে কতদিন ধরে চললো, তারপরে কালকে কিন্তু হিয়ারিং, সেরকম বিঘ্নেশেরটাও হিয়ারিং কবে হবে এখনো জানা নেই, কারণ পিএসসি যখনই মিটিং এ বসে তখন কিন্তু মোটামুটি 5-6টা কেস একসাথে নিয়ে বসে, তো অন্য কেস কালেক্ট করে তারপরে কিন্তু একসাথে বসবে। এগুলো তো হলো। এবার হলো নাওরেম রোশন সিং। তোমাদের কিন্তু আগেও বলেছি যে নাওরেম রোশন সিং এর পিছনে কিন্তু দুজনেই ছিল, ইস্ট বেঙ্গল ও মোহনবাগানও, কারণ সুভাশিস বোসের পিছনে কিন্তু আরেকটা অপশন লাগবে। সুভাশিস বোসকে যদি মাঝে মাঝে সেন্টার ব্যাক খেলাতে হয়, কারণ সেন্টার ব্যাকে অপশন খুবই কম বলতে গেলে মোহনবাগানে, মানে ইন্ডিয়ান অপশন, তো সেন্টার ব্যাক যদি মাঝে মাঝে খেলাতে হয় সেই জায়গাতে কিন্তু আরেকজনকে তাহলে লেফট ব্যাক খেলাতে পারবে। তো নাওরেম রোশন সিং এর সাথে কিন্তু কথাবার্তা চলছে, ইস্ট বেঙ্গলেরও কিন্তু কথাবার্তা চলছে, কারণ সেই পজিশনে কিন্তু প্লেয়ার অবশ্যই দরকার। আর বেঙ্গালুরু থেকে কিন্তু নাওরেম রোশন সিং কে নিতে হলে একটা ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে, আর এটাও কিন্তু একটা যথেষ্ট বড় ডিল হতে পারে। কারণ প্রথম কথা হলো নাওরেম রোশন সিং ইয়ার আফটার ইয়ার নিজেকে কিন্তু প্রুফ করেছে আর একদম জায়গা মানিয়ে নিয়েছে নিজের জন্য, শুধু বেঙ্গালুরু এফসিতে না ন্যাশনাল টিমেও কিন্তু নিজের জায়গা একদম বানিয়ে নিয়েছে। আর নাওরেম রোশন সিং খুবই কিন্তু কম বয়স, তো অনেক দিন সার্ভিস দিতে পারবে, তো সেই জায়গা থেকে যদি ডিলটা হয় এটা কিন্তু বড় একটা ডিল হবে, বড় একটা ট্রান্সফার ফিও যাবে, আর বড় একটা মানে অনেক দিনের কিন্তু একটা কন্ট্রাক্ট দিতে পারে, এরকম কিন্তু হতে পারে। কিন্তু বলে রাখি এইখানে কিন্তু দুজনেরই নজর আছে, দেখা যাক কে নিতে চায় মানে শেষ অবধি। আর এই যেহেতু বেশিরভাগ ডিফেন্সের প্লেয়ারের কথা শুনলে, তো সেই জায়গা থেকে কিন্তু এখনো ওয়েট করে আছে কালকের জন্য। এবার কালকের ডিসিশনের পরে অনেক কিছু চেঞ্জ হতে পারে। কালকের ডিসিশনের পরে কোনো এক পক্ষ যদি খুশি না থাকে তো তার পরের স্টেজেও কিন্তু যেতে পারে, কিন্তু অনেক কিছুই হতে পারে। এবার দেখা যাক যে এআইএফএফ কি করে, কারণ এআইএফএফ এরও কিন্তু রোলটা এখানে ইম্পর্টেন্ট, যে যা ডিসিশন হলো সবকিছু মেনে নিল নাকি তারপরে আবার ফিফা আরবিট্রেশনে গেল, অনেক কিছুই এখন হতে পারে। এই জিনিসটা অনেক লম্বা চলতে পারে, কিন্তু কালকে কিন্তু একটা মেজর দিন। কালকের ওপরে এই দুই প্রধানের বাকি সাইনিং কিন্তু ডিপেন্ড করছে। যেমন শুরুতেই বললাম প্রীতম কোটালের সোয়াপ ডিলটা কিন্তু ডিপেন্ড করছে, প্রীতম কোটালের সোয়াপ ডিলটা কিন্তু হতে পারে, কোনো এক ইয়াং প্লেয়ারের সাথে সোয়াপ হতে পারে। ওইদিকে প্রীতম কোটাল ছাড়াও মানে কেরালার প্লেয়ারে ভর্তি, কেরালা মোটামুটি বলতে গেলে সাপ্লায়ার হয়ে গেছে দুই প্রধানের জন্য। রাহুল কেপির সাথে কথা বলছে সেটা তো বললাম, কিন্তু বিঘ্নেশ, তারপরে নাওরেম রোশন সিং, আর মেনলি হলো অ্যালেক্স সাজিটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে কি ডিসিশন হলো পিএসসি তে সেটার ওপরে। তো দেখা যাক কালকের পরে কিন্তু তোমাদের এত প্রশ্ন সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোন ক্লাব ব্যান খাচ্ছে, কোন ক্লাব ব্যান খাচ্ছে না, প্লেয়ার ব্যান খাচ্ছে কিনা, 6 মাস খেলতে পারবে কিনা, সব কালকের পরে ক্লিয়ার হয়ে যেতে পারে, কালকে বা পরশুর মধ্যে। তো অপেক্ষা করো। আর তোমাদের কি বক্তব্য, যে নামগুলো বললাম ইস্ট বেঙ্গল ফ্যানরা, সেগুলো যদি সাইনিং হয় তো কতটা খুশি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর মোহনবাগান ফ্যানরাও যদি প্রীতম কোটাল আসে তো সেই সাইনিংটা নিয়ে কতটা খুশি হবে, কারণ প্রীতম কোটাল কিন্তু আগের সিজনে অসাধারণ খেলে গেছিল, ক্যাপ্টেন্সি করে গেছিল, সেই জায়গা থেকে কতটা খুশি হবে মোহনবাগান ফ্যানরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।